এতগুলো ভাইবা ফেস করে আমি এটুকু বুঝতে পেরেছি যে যার ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো তাকে স্যাররা অবশ্যই ভালো একটা চোখে দেখে। ও আমাদেরকে মোটিভেট করতো যে না, পড়াশোনা করা উচিত। একসাথে দুজনে পড়াশোনা করতাম। আপনি ফার্মেসিতে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো এই সাবজেক্টে পড়াশোনা করার পরও আপনার কেন মানে ব্যাংকিং সেক্টরে কিংবা হচ্ছে বিসিএস এই দিকে চিন্তা করতে হলো? স্টাডি ফার্মেসি, ফ্লাই আমেরিকা। তো আমার ব্যাচেরও প্রায় 20-25 জনের মতো আমেরিকা অলরেডি চলে গেছে। সবাই যদি চলে যায় তাহলে আমাদের দেশের কি হবে? প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার আড্ডায়। আজকের ক্যারিয়ার আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাব্বি লেলিন আহমেদ। 2023 সালের বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে এডি পদে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল পদে তিনি মেধাক্রমে দ্বিতীয় হয়েছেন। আজকের ক্যারিয়ার আড্ডায় জানবো তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন পেরিয়ে এই সাফল্য অর্জনের নেপথ্যের গল্পগুলো। রাব্বি লেলিন আহমেদ, আপনার নামটি দিয়ে শুরু করি। লেলিনের সঙ্গে বা লেলিন দ্বারা কি আপনি কোনোভাবে অনুপ্রাণিত? আপনার নামে লেলিনেরও কিভাবে? লেলিন এটা হচ্ছে আমার বাবার দেয়া নাম। আমি যতগুলো ভাইভাতে এই পর্যন্ত অ্যাটেন্ড করেছি, প্রত্যেক ভাইভাতে এটা আমার একটা কমন কোশ্চেন ছিল যে লেলিন নামের তাৎপর্যটা কি। তখন আমি বলতাম যে সমাজতান্ত্রিক সেই বিপ্লবের যিনি রাশিয়ার নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, বা সংক্ষেপে যাকে লেলিন বলা হতো, অক্টোবর বিপ্লবের তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং রাশিয়ার জনগণকে যার সাম্রাজ্য থেকে তিনি রক্ষা করেছিলেন। তো সেই ঘটনার অনুপ্রাণিত হয়েই আর কি বাবা আমার এই নামটি রেখেছেন। সুকান্ত ভট্টাচার্য যেরকমটা লিখেছিলেন, বিপ্লবে স্পন্দিত বুকে মনে হয় আমি লেলিন, আপনিও কি কখনো বিপ্লবী চেতনা বা লেলিন দ্বারা চিন্তা করেন বা প্রভাবিত? সেরকমটি না, আসলে বিপ্লবের যে চেতনা আসলে থাকা দরকার, আমি ওই রকম বিপ্লবী হয়ে এখন উঠতে পারিনি। তবে এই নামটি থাকার কারণে আমি বিভিন্ন ভাইভাতে আর কি একটা পজিটিভ বা সুবিধা পেয়েছি। চাকরির পরীক্ষাতে আপনি কয়টা পরীক্ষাতে অংশগ্রহণ করে? এ পর্যন্ত আমি অনেকগুলো পরীক্ষাতেই অংশগ্রহণ করেছি, তবে 44তম বিসিএস এর ভাইভা দেওয়া হয়েছে, আর বাংলাদেশ ব্যাংকের ভাইভা দিয়েছি, আর বর্তমানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহকারী পরিচালক হিসেবে কাজ করতেছি। এর আগে আমি বিফার্ম ফাইনাল পরীক্ষা শেষ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ হিসেবে 6 মাস জব করেছিলাম। বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়ে আপনার প্রস্তুতি বা সেই সময়ে কিভাবে আপনি পড়াশোনা করেছেন? যে আমাদের অ্যাডমিশন হচ্ছিল 2015 সালে। তো অ্যাডমিশনের সময় যথেষ্ট পরিশ্রম করেছি। সেই সময় একটি স্বনামধন্য কোচিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তো আমাদের প্রথম পরীক্ষাটা ছিল 2015 মেডিকেল পরীক্ষা, যে পরীক্ষাটা আসলে আমি মনে করি আমাদের সাথে অনেকটা অবিচার করা হয়েছে। আমি মোটামুটি প্রায় 74.25 নাম্বার পেয়েও কোনো মেডিকেল পাইনি, যা বাংলাদেশে আসলে অসম্ভব ব্যাপার ছিল তৎকালীন সময়ে। যাই হোক, এরপরে অনেকটা কষ্ট পেয়েছিলাম, কারণ বাবা আমার ইচ্ছা ছিল ছেলে ডাক্তার হবে বা এই ধরনের কিছু। চেষ্টা করেছি সবসময়। অনেকে আমাকে অনেক সময় কোশ্চেন করতো যে আপনি মেডিকেলের প্রস্তুতি নিয়েছেন নাকি ইঞ্জিনিয়ারিংয়ের। আমার আসলে তাদের কাছে এর কোনো উত্তর ছিল না, কারণ আমি মনে করি যে ছেলেটা 2 বছর তার সবগুলো বই ভালো মতো পড়াশোনা করেছে, তার কাছে স্পেসিফিক্যালি বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি আলাদা হওয়ার কথা না। সে যেখানেই পরীক্ষা দিবে তার ভালো করার সুযোগ থাকে। সেই বেসিসেও আমি সব জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, যদিও বুয়েটে ফিজিক্সে A+ না থাকার কারণে মিস করেছি। তো মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, হয়নি। তো পরবর্তীতে আমার অপশন ছিল ইউনিভার্সিটিগুলো। এই সময়টা কি আপনাকে হতাশ মনে হয়েছিল? আমি আসলে কি একটি কথা যদি সত্যি করে বলি, আমি মোটামুটি সবসময় একটু খারাপ লাগা কাজ করতো আমার কাছে, যে মেডিকেল পরীক্ষাটা দিলাম, এত নাম্বার পেয়েও হলো না। কারণ তার আগের বছরে মনে হয় 67 পেয়ে বা 72 পেয়ে ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়েছিল, সেইখানে আমি 74 পেয়েছিলাম। তো আমার হয়তো কোনো একটা ডেন্টাল কলেজও আসা উচিত ছিল, ক্ষেত্র বিশেষে যেহেতু হয়নি, কিছুটা হতাশ ছিলাম। তবে আমি একটা বিষয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া করি, সেটা হচ্ছে আমার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে সবসময় আমার ফ্রেন্ড সার্কেলটা এমন ছিল আলহামদুলিল্লাহ যে তারাও সবসময় পড়াশোনার মধ্যে থাকতো। কলেজ লাইফে আমার বন্ধু অলি আহমেদ তুষারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব। ও সবসময় পড়াশোনার মধ্যে থাকতো এবং ওর এই পড়াশোনাটা দেখেও আমি সবসময় পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করতাম। এবং আমার যে বিশ্ববিদ্যালয় জীবনে যে আমার সার্কেল, আলহামদুলিল্লাহ সেখানেও আমার ফ্রেন্ডরা যথেষ্ট পড়াশোনা করতো। এবং এই যে সার্কেল, এই সার্কেলের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, কারণ মানুষের একটাই মাত্র জীবন। এই জীবনে ফ্রেন্ড সার্কেলের গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি। আমার এই সার্কেলের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ওই সময় আমার ওই ফ্রেন্ডের পড়াশোনার বা ও আমাদেরকে মোটিভেট করতো যে না, পড়াশোনা করা উচিত। একসাথে দুজনে পড়াশোনা করতাম। তারপরে 26 অক্টোবর 2015 যখন আমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষা হলো, আলহামদুলিল্লাহ সেখানে আমি এই ইউনিটে চান্স পাইলাম, যার কারণে আমার কষ্টটা অনেক বেশি কমে গেল। আগে যেমন অনেক টাইম নিয়ে পড়াশোনা করতাম, প্রায় 16 থেকে 20 ঘন্টার মতো, সেই সময়টা আমার অনেক বেশি কমে আসলো। তো তার 4 দিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, 31 অক্টোবর বা 30 অক্টোবর, আমার এক্সাক্ট মনে নেই। তো ওই পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি, তারপরে বলা তো যায় না, আসলে আমার মতে আমি ভালো দিয়েছি। এবং শেষ করেই বিকাল 3টায় আবার বা 2টায় জগন্নাথের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাটাও দিয়েছি।
জগন্নাথের রেজাল্ট 3-4 দিন পরে হয়ে গেল এবং জগন্নাথে আমি আলহামদুলিল্লাহ 24তম হলাম, যেই কারণে আমার প্রেশার অনেকটা কমে গেল যে না আমি এক জায়গায় চান্স পেয়েছি, ভালো একটা সাবজেক্ট পাবো হয়তো। এবং কিছুদিন পরেই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ একটা ভালো মেরিটে চান্স পেয়েছি, যার কারণে পরবর্তীতে ফার্মেসি বিভাগে পড়ার সুযোগ হয়েছে। এই হচ্ছে আমার অ্যাডমিশনের জার্নি। চাকরির প্রস্তুতি শুরু করেছিলেন কবে থেকে? প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অনেকে আমাকে নক করেছে এর মধ্যে যে ভাই এখন থেকে শুরু করতে চাই। আমি কখনোই বলি না এটা আদর্শ সময়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে আসবে তার ডিপার্টমেন্টের রেজাল্টটা আগে ভালো হতে হবে, কারণ আমি এতগুলো ভাইবা ফেস করে আমি এটুকু বুঝতে পেরেছি যে যার ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো তাকে স্যাররা অবশ্যই ভালো একটা চোখে দেখে। তো আমার উপদেশ থাকবে যে তুমি আগে বা আপনারা আগে ডিপার্টমেন্টের ভালো রেজাল্ট করেন, তারপরে আপনি প্রিপারেশন শুরু করেন। আমি যেমন প্রিপারেশন শুরু করেছি পঞ্চম বর্ষে থাকতে, যেহেতু আমাদের ফার্মেসি 5 বছরের অনার্স ছিল, যদিও এই বছর থেকে 4 বছর অনার্স করেছে। তো 2020 সালে আমি পঞ্চম বর্ষে ছিলাম। ওই সময় করোনার কারণে যখন বাড়িতে ছিলাম ওই সময় আমি টুকটাক পড়াশোনা শুরু করি এবং নোট করা শুরু করি। আমার আবার একটা অভ্যাস বলতে পারেন বা বদ অভ্যাস, বা আমার কাছে এটা ভালো অভ্যাস মনে হয়, সেটা হচ্ছে আমি অনেকগুলো বই নিয়ে পড়াশোনা করতে পছন্দ করি। অনেকে এক বই অনেকবার পড়ে, তবে আমি অ্যাডমিশন টেস্ট থেকেই সবগুলো বইয়ের আমার 2টা করে কপি থাকতো বা আরও বেশি থাকতো। তো সব বই মিলিয়ে আমি কিছু নোট করা শুরু করলাম, বাংলা থেকে শুরু করে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক। তো এই 3টা বিষয়ে আমার পড়াশোনা মোটামুটি একটা লেভেলে চলে আসলো এমসিকিউ পাস করার জন্য। এরপরে কোভিডের কারণে আমাদের অনার্স শেষ হয় 21 সালের ডিসেম্বরে শেষ হয়। 22 সালে গিয়ে আমরা 44 BCSটা পাই। তো ওই সময় আমি আবার বেক্সিমকোতে জব করতাম। তো প্রিলির কিছুদিন আগে, 1 মাস আগে আমি আমার জবটা ছেড়ে দিই। জব ছেড়ে দিয়ে ওই সময়ে আমি হচ্ছে আমার যে প্রিলির প্রিপারেশনটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ 44 প্রিলিতে টিকে যাই এবং 2022 সালের ডিসেম্বরেই 44-এর লিখিত পরীক্ষা দিই, আমার প্রথম লিখিত পরীক্ষা। এভাবে পরবর্তীতে 45 লিখিত দিয়েছি এবং ইনশাল্লাহ সামনে 46 লিখিত দিব। আপনার এডি হয়ে যাওয়ায় এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটাতে, তো আপনি কি পৃথকভাবে কোনো ব্যাংকের জন্য কোচিং করেছিলেন? সত্যি কথা বলতে আমি ব্যাংকের জন্য কখনোই আলাদাভাবে কোনো প্রিপারেশন নেইনি। আমার শুরু থেকেই বিসিএস এর জন্য প্রিপারেশন ছিল। তো 44 বিসিএস যেহেতু আমার প্রথম বিসিএস ছিল 2022-এর ডিসেম্বরে, এবং 45 বিসিএস লিখিত দ্বিতীয় লিখিত ছিল। দ্বিতীয় লিখিতটা বরাবরই সচরাচর প্রথম লিখিতর চেয়ে একটু ভালো হয় সবারই। তো 45 লিখিত ছিল হচ্ছে 2023-এর 27 নভেম্বর, আর বাংলাদেশ ব্যাংকের এডি এক্সামটা হয় 2023-এর 17 নভেম্বর। তো ওই সময় আসলে আলাদা করে ব্যাংকের প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ ছিল না। আমি 45 বিসিএস এর লিখিতের জন্য সর্বোচ্চ প্রিপারেশনটা নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ওই প্রিপারেশন দিয়েই আমার এই লিখিতটা ভালো হয়েছে। আর এবং আমি মনে করি যে ওই লিখিত প্রিপারেশনের বেসিসেই আমি বর্তমান চাকরিটা পেয়েছি। এডির ভাইভায় কি ধরনের প্রশ্ন আপনাকে করা হয়েছিল? শুরুতে যখন আমি ভাইভা বোর্ডে গেলাম, আমার ভাইভার চেয়ারম্যান ছিলেন সাইদুর রহমান স্যার। তো স্যার প্রথমে জিজ্ঞেস করলেন যে আপনি বর্তমানে কি করছেন। আমি ফার্মেসি কাউন্সিলের কথা বললাম। তো স্যার সেখান থেকে বললেন যে তো ওই চাকরির সাথে এই চাকরির তফাৎটা কি, বা এই ধরনের কিছু কোশ্চেন বললেন, বা আপনি ফার্মেসি রেখে এখানে কেন আসবেন। এরপরে স্যার আমাদের লেলিন নিয়ে আবার কোশ্চেন করলেন বা এই বিষয়ে কিছু জানেন কিনা আপনি, সেক্ষেত্রেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তারপরে এক্সটার্নাল ম্যাম জিজ্ঞেস করলো যে বাংলাদেশে বর্তমানে ফার্মেসি রপ্তানি কত, বা ফার্মেসির ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে আমাদের সম্ভাবনাটা কি। তো আমি সাবজেক্ট বেস কিছু কোশ্চেন করেছে। তারপরে বর্তমানে বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়নের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে কিছু কোশ্চেন করলো, আর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার যে বর্তমান পরিস্থিতি তা থেকে উত্তরণের যে উপায়, এই বিষয়ে কিছু কোশ্চেন করেছে। আপনার এই জার্নিতে, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া আগ পর্যন্ত বা এখনো অবধি আপনার বিশেষ কোনো স্বপ্ন আছে কিনা, অথবা বিশেষ কোনো ব্যর্থতা যেটাকে দর্শকদের জন্য উল্লেখ করতে চান? আমি তো আসলে ছোটবেলা থেকে ক্যান্টনমেন্টে বড় হয়েছিলাম। তো আমার জীবনের একটা অন্যতম স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসার হওয়া। তো স্বপ্ন ছিল এবং আজীবন এটা স্বপ্ন থাকবে, যদিও আর পূরণ করার সুযোগ নেই, কারণ 21-22 বছরের পরে সেটার সুযোগ হয় না। তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, আইএসএসবিতে রেড কার্ড পাওয়া। এটাই স্বপ্ন ছিল, এটাই ব্যর্থতা, এবং আমি এই স্বপ্নটাকে আজীবন লালন করি। আর আমি হতে পারিনি, তবে আমি চেষ্টা করবো আমার পরবর্তী প্রজন্মের কাউকে না কাউকে ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসার করার। এই পুরো যাত্রায় এরকম কাউকে স্মরণ করবেন যাকে আপনি ধন্যবাদ দিতে চান? স্মরণ করার ক্ষেত্রে প্রথমে সৃষ্টিকর্তাকে, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, এবং পরবর্তীতে আমার বাবা মায়ের অবদান অনেক বেশি। আমার বাবা সবসময়ই লেখাপড়ার প্রতি উপদেশ দিতেন এবং উনি আমাদের জন্য যথেষ্ট কষ্ট করেছেন। 2007 সালে যখন বন্যা, আমি ক্লাস 5-এ পড়ি, তখন উনি স্কুল বন্ধ যাতে না হয়, স্কুল যাতে যেতে হয়, এজন্য উনি আমাদের ঘাড়ে পিঠে করেও পার করে দিয়েছিলেন বন্যার সময়।
সেই দিনগুলো আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমার মায়ের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তাছাড়া আমাদের যে শিক্ষকরা রয়েছেন তাদের দেওয়া শিক্ষার বিনিময়ে আজকে আমি এই পর্যায়ে এসেছি। আমি আমার সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করি, এবং তারা না থাকলে হয়তো আমি আজকে এই পজিশন আসতে পারতাম না। আর আরেকটি যেটা বললেন যে জীবনে এমন কোনো ইন্সপিরেশন আছে কিনা, আমি মনে করি আমাদের ক্লাস 5ম শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষার রেজাল্টটা ছিল, এটা আমার জীবনে একটা টার্ন বলতে পারেন। কারণ আমি সেই বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট বলে বৃত্তি হওয়ার পাশাপাশি উপজেলাতে ফার্স্ট হয়েছিলাম, যেটা আমার পুরো পরিবারের কাছে অনেক বেশি সুখকর মনে হয়েছে, এবং আমার পরিবারের সবাই অত্যন্ত খুশি হয়েছিল। তাদের সেই খুশির চেহারাটা আমি আজও দেখি, এবং সেটাকে আমি আমার জীবনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছি, এবং সবসময় এই জন্যই চেষ্টা করি ওই একটা রেজাল্টই আমাকে একটা কেন যেন তথাকথিত ভালো ছাত্রের একটা টাইটেল দিয়েছে, এবং আমি সবসময় চেষ্টা করেছি সেই বিষয়টা ধরে রাখার জন্য। পড়াশোনা নিয়ে একেবারে সংক্ষেপে এই প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য যদি কোনো উপদেশ বা পরামর্শ দিতেন। পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে যখন যেই কাজটা আপনারা করবেন পূর্ণ ডেডিকেশন নিয়ে করবেন। আমি মনে করি আমি যখন যেটা করেছি, আমি যখন আমার ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ আমি পূর্ণ ডেডিকেশন নিয়ে করেছি, সেটা আমার ফলাফলেই আপনারা হয়তো বুঝতে পারবেন। এবং আমি যখন চাকরির প্রিপারেশনটা নিয়েছি আমি আমার পূর্ণ ডেডিকেশন নিয়ে করেছি। আমি যখন যে কাজটা করি, আমি যখন কোম্পানিতে ছিলাম আমাকে আমার সুপিরিয়র যে কাজটা দিত আমি পূর্ণ ডেডিকেশন নিয়ে করতাম। বর্তমানে আমাকে কোনো কাজ দেওয়া হলে আমি পূর্ণ ডেডিকেশন নিয়ে করার চেষ্টা করি, আমি কমপ্লিট করার চেষ্টা করি। তো আমার উপদেশ থাকবে পরবর্তী প্রজন্মের মধ্যে, আপনি যখন যেটা করেন মনোযোগ দিয়ে করেন, পূর্ণ ডেডিকেশন নিয়ে করেন, এবং সৃষ্টিকর্তার উপর ভরসা নিয়ে করেন, ইনশাল্লাহ তিনি আপনাকে হতাশ করবেন না। আপনি ফার্মেসিতে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো এই সাবজেক্টে পড়াশোনা করার পরও আপনার কেন মানে ব্যাংকিং সেক্টরে কিংবা বিসিএস এই দিকে চিন্তা করতে হবে? ধন্যবাদ। এটা আসলে একটা কমন প্রশ্ন, সকলের কাছ থেকে শুনতে হয় এবং অনেকেই এই বিষয়টাকে ভুল বোঝে হয়তো। দেখেন, একটা সময় যখন ফার্মেসি বাংলাদেশ ইন্ট্রোডিউসড হলো 1964 সালে, তখন একটা কমন ডায়লগ ছিল, স্টাডি ফার্মেসি ফ্লাই আমেরিকা। তো আমার ব্যাচেরও প্রায় 20-25 জনের মতো আমেরিকা অলরেডি চলে গেছে, এবং আমি যদি চেষ্টা করি আমিও হয়তো যেতে পারবো ইনশাল্লাহ। তবে সবাই যদি চলে যায় তাহলে আমাদের দেশের কি হবে, এই একটা কমন বিষয়। তো এই জন্য আমি চেষ্টা করেছি সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার এবং দেশের মানুষের কাছাকাছি থাকা। দেশেও তো এই সেক্টরে অবদান রাখার যথেষ্ট আপনাদের ভালো সুযোগ রয়েছে। হ্যাঁ, দেশে অবশ্যই কাছাকাছি সুযোগ রয়েছে, কিন্তু আপনি একটা মানুষকে ফার্স্ট হ্যান্ড, আমাদের যে মাস পিপল আছে তাদেরকে ফার্স্ট হ্যান্ড হেল্প করার যে সুযোগ, সেটা কিন্তু শুধুমাত্র এই সরকারি চাকরি বা বিসিএস এবং ব্যাংকিং সেক্টরের মাধ্যমে দিতে পারবেন। যেটা আমার যদি সেক্টরে থাকতাম, ফার্মাসিউটিক্যাল সেক্টরে, আমাকে কোম্পানিতে থাকতে হতো, মাস পিপলের সাথে যোগাযোগ করার আমার তেমন একটা সুযোগ ছিল না। এবং আমার একটা বিষয় যেটা সবসময়, আমি ওই যে ছোটোবেলায় ক্যান্টনমেন্টে ছিলাম, এই ক্যান্টনমেন্ট থেকে ওই ক্যান্টনমেন্টে ঘুরে বেড়ানোর যে একটা আমার এক জায়গায় স্থির থাকতে আসলে খুব একটা ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে বিভিন্ন প্লেসে যাব, বিভিন্ন প্লেস এক্সপ্লোর করব, তাদের সাথে উঠা বসা করবো, বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশনে যাব। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। সেই দিক থেকেই আমার আসলে এই সরকারি চাকরির পিছনে আসে। সর্বশেষ যে প্রশ্নটি করে আমরা এই পর্বের একেবারে শেষ চলে আসি বা শেষ করব, সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টরে বা আপনার এই পেশার ক্ষেত্রে বা আপনার সামগ্রিক জীবনে আপনার আগামীর প্রত্যাশাটা আসলে কি? আসলে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পোস্টটি পুরো বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত লুক্রেটিভ একটি জব এবং খুবই কম্পিটিটিভ একটি জব। তো আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করব, এবং ভবিষ্যৎ প্রজন্মের যে যত ব্যাংকার আসবে আমি তাদের মধ্যে অন্যতম একজন হওয়ার চেষ্টা করব, এবং আমার উপর অর্পিত যে দায়িত্ব থাকবে সে দায়িত্ব পালনের চেষ্টা করব, এবং চেষ্টা করব বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক যে বেহাল দশা বর্তমানে দিয়ে যাচ্ছে এবং ব্যাংকিং সেক্টরে যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে ধরনের পরামর্শ থাকবে আমি সেগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।